হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপার যে আছে বইটা 2025-2026, এই বইটা তোমরা খুলো। তোমাদের পেজ নাম্বার চলে এসো। আজকে যে পেজ নাম্বার আমরা নিয়েছি 309 পেজে এসো। 309 পেজে দেখো আমি আজকে তোমাদের করাবো যে সেট 11। এই সেটটা আমরা 11 নম্বর নাম দিয়েছি। তো 11 নম্বর সেট থেকে দেখো পার্ট 1 ক্লাস 1 থেকে 4 অবধি যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর সমাধান করে তোমাদের দেখাবো। আমরা দেরি করবে না, আজকের ক্লাসে অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো 1 নম্বর যে প্রশ্নটা বলছে এখানে, দেখো বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছর, এখানে বার্ষিক সুদের হারটা বলেছে, আর কোনো মূলধনটা দেওয়া নাই, আর কোনো মূলধনের X বছরের সময়টা X বছর, সুদ X টাকা বলেছে, সে মূলধনটার পরিমাণ বের করতে বলেছে। তো সরল সুদের অঙ্ক আছে, চলো খুব সহজে অঙ্কটা করে নিতে পারবো। করাবো 1 নম্বর প্রশ্নটা। তাহলে এখানে সরল সুদের সূত্র তোমরা জানো, I সমান PTR/100। চলো মানগুলো এখানে বসাও। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে সুদ যেটা I X টাকা, তাহলে এখানে সুদটা X টাকা। মূলধন যেটা P আসল, এটা বের হবে আমাদের, P এর মানটা বের করব। T সময়টা এখানে X বছর বলেছে, আর R হচ্ছে বার্ষিক সুদের হার যেটা X%, তাহলে X/100। ওকে, চলো এখানে X কেটে দাও, এখানে 1 রয়ে গেল। এখান থেকে আমরা কার মানটা, P এর মানটা বের করবো। তাহলে আমরা PX রেখে দিলাম, এই যে PX, আর এখানে 100 একে গুণ করে 100। তাহলে P এর মানটা বের করো, P সমান 100/X। এটাই আমাদের দেখো মূলধন। দেখে নেবো আমার অপশন কত নম্বর মিলছে। দেখো এখানে আমাদের C নম্বর অপশনটা মিলছে 100/X। পরের প্রশ্ন, দুইয়ের প্রশ্নটা। তো দুইয়ের প্রশ্নটা আমাদের বলছে যদি X বাস্তব চল হয় এবং এটা গেটার 0 হয়, তাহলে এই যে দ্বিঘাত রাশিটা আছে AX² + BX + C, এর সর্বনিম্ন মান কোনটা হবে। আর দেখো প্রশ্নটা পালি প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নটা তোমরা এভাবে করবা। দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, অ্যান্সারটা তোমরা যে লিখবা 1-2 নাম্বারটা। আচ্ছা এখানে তোমরা এইভাবে লিখো, আমি একটা ভাষা লিখছি, দেখো আমি লিখছি দ্বিঘাত রাশির, যে কোনো দ্বিঘাত রাশির সর্বনিম্ন মানের যে সূত্র আছে আমাদের একটা, ঠিক আছে, সর্বনিম্ন মানের সূত্র ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার করে যখন আমাদের বলেছে এটা গেটার 0, তখন এই যে আমাদের দ্বিঘাত রাশিটা কি আছে, AX² + BX + C, এই যে দ্বিঘাত রাশিটা আছে, এই রাশির সর্বনিম্ন মান হয়। দেখো জেনে রাখো এর সর্বনিম্ন মানটা কত হবে, একদম সূত্রের মতো মুখস্থ রাখবা। সর্বনিম্ন মানটা হবে সমান 4AC - B²/4A, এটা মনে রাখো। ওকে, দেখো 4AC - B²/4A। এবার যদি অপশনগুলো দেখো না, একটু এটাকে সাজিয়ে লিখেছে, এটাকে আমি এখানে দেখো আমরা কি করব, আচ্ছা এখানে -B² আর +4AC, এটা আমি সাজিয়ে নিই অপশনটা তৈরি করার জন্য। দেখো দেখা যাচ্ছে না, দেখো আগে -B² লিখলাম, এবার আমি মাইনাস কমন নিয়ে নিব, তাহলে B² - 4AC আর নিচে 4A, আর এটাকে লিখেছে অপশন এভাবে, মাইনাসটা দিয়েছে, তারপর লিখেছে B² - 4AC/4A। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, দেখো অপশানে আছে, তোমরা যদি লক্ষ্য করো এটা তোমরা ডি নম্বর অপশানে দেখতে পাবা, অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে, এটা মনে রাখবা। ভালো অঙ্ক ছিল। পরের প্রশ্ন আমরা চলে আসবো। পরের প্রশ্নটা দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছি, এই যে দেখো
5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আচ্ছা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো, তাহলে আমরা ছবিটা আগে তৈরি করি। তাহলে এখানে এই যে আমাদের দেখো 1-এর 3 নম্বর দুটি বৃত্ত আছে এখানে যারা পরস্পর অন্তঃস্পর্শ করেছে। আচ্ছা তাহলে দেখো এভাবে হবে, এই যে আমাদের একটি বৃত্ত আছে আর একটা বৃত্ত আছে, তাহলে এর মধ্যে আমি একটা বৃত্ত তৈরি করছি। দেখো যারা স্পর্শ করবে আবার অন্তঃস্পর্শ ভিতরে স্পর্শ করেছে, এই যে দেখো, তাহলে এইখানে আর এইখানে আমি কেন্দ্রবিন্দু নিলাম, এটা এ কেন্দ্রবিন্দু, এটা বি কেন্দ্রবিন্দু। ওকে, এভাবে দুটি বৃত্ত আছে, বি কেন্দ্রবৃত্ত আর এটা এ কেন্দ্রবৃত্ত। আমাদের কি বলেছে, এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলেছে, তো এ বি আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, এটা আমি পি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এ বি আমাদের চেয়েছে এখানে এ বিটা কত হবে। আচ্ছা তাহলে দেখো এখানে এই যে এপিটা বড় বৃত্তের ব্যাসার্ধ আছে এপিটা, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ যেখানে 7 সেমি, আর এই যে বিপিটা, এই বিপি হচ্ছে আমাদের দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ, লক্ষ্য করো, তো ছোট বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। তাহলে এবি দেখো এখান থেকে আমরা এবি পেয়ে যাব, কেন্দ্রদের মধ্যে দূরত্ব পাবো কি করে, এই যে এপি থেকে বিপি বাদ দাও, তাই তো আমাদের এবি, তাহলে এপি মাইনাস এই যে বিপি, এপি হচ্ছে কত 7 আর বিপি হচ্ছে আমাদের 5। তাহলে এখানে বিয়োগ করে কত হবে, 7 থেকে 5 বিয়োগ করো তোমরা পেয়ে যাবা 2 পেয়ে যাবা। তো দেখো আমাদের কিন্তু চলে এসেছে, এই যে দেখো 2 সেমি। আমাদের এখানে বলেছিল যে এই দুটি বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যে যে দূরত্ব 2 সেমি পেয়েছি, বি নাম্বার অপশনটা আমাদের। এরপর 4-এর প্রশ্নটা দেখো, 4-এর প্রশ্নটা আছে এইভাবে, এর মানটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তাহলে এটা এভাবে করতে হবে। তাহলে এখানে আমরা করব 1-এর 4 নম্বর প্রশ্নটা আছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2। এখান থেকে ট্যান আলফার মানটা বের করবো আর কট আলফার মানটাও বের করে নেবো, তখন এই রাশিটার মানটা বেরিয়ে আসবে। এটা দেখবা ট্যান আলফা 1 পাবা, কট আলফা 1 পাবা। এই অঙ্কটা কিন্তু আগে করেছি, একবার ছাড়া দুবারও হয়ে গেছে অঙ্কটা। চলো আমি আবার দেখাচ্ছি তোমাদের। তো এখানে কট আলফাকে 1/ট্যান আলফা করব, এটা আমাদের 2। এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করো, এটা আমাদের ট্যান স্কোয়ার আলফা প্লাস এটা আমাদের 1, এটা আমাদের 2, বর্গগুণ করে নাও, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 2 ট্যান আলফা, সবাইকে বাঁ দিকে টাকো, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0। ওকে, পূর্ণবর্গ তৈরি করে নাও। পূর্ণবর্গ এটা এভাবে করে নিতে পারবা, ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা এ এটা বি ধরে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, পূর্ণবর্গ করে এভাবে তোমরা করতে পারবা। তাহলে এখানে এই যে দেখো স্কোয়ারটা উঠাই দেবো, শূন্য আছে বলে, তার ট্যান আলফার মানটা দেখো 1। দেখো আমরা ট্যান আলফার মানটা কিন্তু বের করে নিলাম, এখান থেকে আমরা কট আলফার মানটা বের করে নেব, দেখো 1/কট আলফা, এটা আমাদের 1। আচ্ছা তাহলে এখানে যদি বর্গগুণ করে নাও, তাহলে কট আলফা সমান সমান কিন্তু 1 পেয়ে গেল, দেখো কট আলফার মানটাও পেয়ে গেলাম। তো আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে, রাশিটার মানটা আমরা সহজে পেয়ে যাবো না। দেখো এই যে ট্যান আলফা তো 1 এর পাওয়ারে 2025, আর কট আলফা 1 এর পাওয়ারে 2025। এবার দেখো 1 এর পাওয়ার যাই থাকে না কেন এটা 1ই হবে, এখানে 1ই হয়ে যাবে, 1 যোগ করে 2। তা দেখো এর মানটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। 2 দেখো এদিকে আছে অপশানে, সি নাম্বার অপশানে 2 আছে। এবার চলে আসবো 5-এর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা আমরা এবার দেখে নেব। বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের উচ্চতার অনুপাত আমাদের বের করতে বলেছে। দেখো তাহলে আমরা অঙ্কটা আমরা দেখাবো, চলো
আমরা করব 1/5। তাহলে 1/5 নম্বর অঙ্কটা দেখো, শঙ্কুর এখানে কিন্তু আমাদের যেটা আয়তন, শঙ্কুর আয়তনের অনুপাত আর তাদের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা এখানে দেখো ব্যাসার্ধের অনুপাত আছে, তো তাহলে ব্যাসার্ধ যদি আমরা R1 R2 নিয়ে নিই, তাহলে এখানে R1/R2, প্রথম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1, দ্বিতীয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2, এদের অনুপাত যেটা আছে দেওয়া 4/5। ওকে, তারপর আয়তনের অনুপাত দেওয়া আছে। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন দেখো তোমাদের জানতে হবে 1/3 π r1² h1। প্রথম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1 আর উচ্চতা h1 নিলাম, যে আয়তনটা প্রথম শঙ্কুর। দ্বিতীয় শঙ্কু 1/3 π r2² আর এই যে h2, এই দেখো দুটি শঙ্কু আছে এখানে। তাহলে এইভাবে আয়তনের অনুপাতটা আমরা করে নিতে পারবো। এখানে সরলটা করো, তোমরা দেখো এখানে যে এরা কেটে যাবে, তাহলে এখানে তোমরা পেয়ে যাবা এভাবে পাবা, মানে r1² r2² ইন্টু h1/h2, মানে এরা তো কেটে যাবে, একই জিনিস এরা রয়ে যাবে। এটাকে r1/r2 তার হোল স্কোয়ার করার পর h1 h2 আমরা রেখে দিলাম। আচ্ছা এখানে তোমাদের বলে রাখি, এদের কিন্তু এই যে আয়তনের অনুপাতটা দেওয়া আছে, এদের মানটা কিন্তু কত দেওয়া আছে, এই যে 1:4, তাহলে আমরা এখানে 1/4 লিখতে পারবো। এখানে 1/4 লিখে দিলাম। চলো এখানে আমরা মানগুলো বসাই। এখানে r1/r2 মানটা যে 4/5 বের করে রেখেছি, এই যে 4/5 বসিয়ে দিলাম। তাহলে h1/h2 রয়ে গেল, এদিকে 1/4 আছে, আয়তনের অনুপাতটা বলে দিয়েছিল বলে এটা সমান করে দিলাম। এবার আমরা করব কি, এটা 4-এর স্কোয়ার হচ্ছে 16 আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর এটা h1 h2 1/4। আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাই, এদিকে h1 h2 1/4, আর এটা উল্টে গেলে আমাদের কত হবে 25/16। এই যে দেখো h1/h2, তাহলে এখানে যদি সরল করো দেখো এটা আমরা কত পাবো, এটা হবে আমাদের 25, আর এটা 16 গুণ করলে 16 64 হবে, 16 64। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল, দেখো h1 h2 h2 25 h2 64। এই দেখো দুটি শঙ্কুর যে উচ্চতা অনুপাত চেয়েছিল সেটা আমরা কত পেলাম, 25 h2 64 পেয়ে গেলাম। ওকে, দেখো তো অপশন ডি নম্বর অপশনটা মিলছে। এই যে 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 প্রশ্ন বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কোনটি সম্পর্ক হবে। ভালো প্রশ্ন আছে, দেখো বুঝো প্রশ্নটা। এখানে তোমাদের আমি একবারে বলবো কথাটা, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় আর মধ্যমা যে দেওয়া আছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় যা হয় মধ্যমা কিন্তু তাই হবে, মানে এ আর এমটা কিন্তু এখানে সমান হবে। সমান দেখো ডি নম্বর অপশনে আছে। আচ্ছা কি করে সমান হবে সেটা আমি তোমাদের দেখাবো, চলো আমি দেখাই। এখানে আমি তোমাদের ভেঙে দেখাবো 1/6 নম্বরটা। দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা বলতে এখানে আমরা যদি নিই 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। এদের গড় বের করব। দেখো গড় আমরা কি জানি, গড় হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করব। এই যে দেখো যোগ করে কতগুলি সংখ্যা আছে, 10টি সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ করো। এবার তোমাদের এখানে বলি উপরে সংখ্যাগুলো যদি যোগ করো, যোগ করে কিন্তু তোমরা পেয়ে যাবা 55 পেয়ে যাবা। আমি একবারে বলে দিলাম। দেখো এখানে স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের যদি আমি এখানে দেখিয়ে দিই। দেখো স্বাভাবিক সংখ্যার সূত্রটা এভাবে দেখো, 1 2, মানে এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এভাবে চলছে যোগ n, মানে n অবধি ধরো স্বাভাবিক সংখ্যা আছে। ওকে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করতে করতে কতটি আছে n অবধি। তাহলে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্রটা দেখো, n ইন্টু n প্লাস 1/2, এটা কিন্তু আমাদের সূত্র। যে কোনো যতগুলি স্বাভাবিক সংখ্যা বলুক না কেন তাদের সমষ্টি এইভাবে করতে পারবো। তাহলে এবার দেখো তো আমাদের সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি, আমি 1 যোগ 2 যোগ
কত 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 অবধি আছে, 10 অবধি আছে। এন কিন্তু এখানে 10, লাগাও এখানে সূত্র, এই যে এন ইন্টু মানে 10 ইন্টু 10 প্লাস 1/2, এই অনুসারে দেখো। তাহলে এখানে আমাদের কাটাকাটি করো, তাহলে এটা আমাদের 5, আর এটা 10 আর 1 11। দেখো এখানে 11 পাচ্ছে, কত পাচ্ছে, 55 পাচ্ছ না। দেখো সূত্র অনুসারে তোমরা যোগফলটা একবারও করতে পারো এইভাবে, আর তোমরা এভাবে ধরে ধরে যোগ করতে পারো, তোমাদের যেটা সুবিধা। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে ভাগ করলে পরে দেখো ভাগ করার নিয়ম তোমরা শিখে রাখো। একটা শূন্য আছে, একটা বা দশমিক বসিয়ে দিবা, 5.5। ওকে, 5.5 পেয়ে গেলাম। এটা 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 পেলাম কি, এটা হচ্ছে আমাদের গড়। এটা হচ্ছে গড় মান। গড় মানটা যেটা বলেছে আমাদের, এটা হচ্ছে এ মানটা। হ্যাঁ, এবার মধ্যমা, এবার যদি মধ্যমা বের করি, মধ্যমা মধ্যমা আমাদের হচ্ছে এখানে এম। দেখো মধ্যমা পাওয়ার নিয়মটা কি, দেখো মধ্যমা পেতে গেলে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজাও। তারপর সাজানোর পর দেখো এইদিকে আমি বাদ দিচ্ছি, দেখো এদিকে কটা সংখ্যা বাদ দিব, 4টা সংখ্যা বাদ দিলাম। আর এইদিকে 4টা সংখ্যা বাদ দাও, এই যেখান থেকে 4টা সংখ্যা, 4টা বাদ থেকে গেল মধ্যে কি 5 আর 6। তাহলে মধ্যমা যে বের করার নিয়ম, এদেরকে যোগ করে আর 2 দিয়ে ভাগ করে দাও। 5 6 যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, তাহলে এইভাবে দেখো মধ্যমা বের করার নিয়ম। আচ্ছা, তাহলে এখানে আমাদের মধ্যমাটা বের করি, এটা 11 আর নিচে 2। এবার একে ভাগ করো, তা দেখো এখানে ভাগটা আমি এখানে দেখাচ্ছি। দেখো এখানে 2 পাচ্ছে 10 নিলাম, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0, আবার 2 পাচ্ছে 10। এই যে দেখো, তা আমাদের কিন্তু মধ্যমাটা কত বেড়ে গেলো, 5.5। এটা কিন্তু মধ্যমা পেলাম, এম এর মানটা। তো দেখো তো একই না, এই যে গড়ের মানটা যা পেয়েছি, এই যে মধ্যমা যে এম এর মানটা তাই পেলাম। তার জন্য আমার অ্যান্সারটা এখানে পেয়েছি, এই যে ডি নাম্বার অপশনটা, যেটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় যা হবে মধ্যমা কিন্তু তাই হবে, এ সমান সমান এম হয়ে যাবে। ওকে, এই যে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ করো। চলো দেখো এখানে 2 এর 1 এর প্রশ্নটা আমাদের বলছি, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে দেখো সি এর মানটা কি হবে, সি এর মানটা এ হবে। এই যে ধ্রুবক সংখ্যাটা আর এস স্কোয়ার সহগটা এটা, সি আর এ কিন্তু সমান হয়ে যায় বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে। এরকম অঙ্ক এর আগের ক্লাসেও হয়েছে। দেখো বীজদ্বয় অন্যান্য বলতে ধর একটি বীজ যদি আলফা হয় না, তার পরের বীজটা হবে 1/α, একে বলা হয় অন্যান্য। দুটি বীজ পরস্পর অন্যান্য, তাহলে এইভাবে দুটি বীজ হলে পরে এই সিটা আর এটা কিন্তু সমান হবে, তাহলে সি ইজ ইকুয়াল টু এ এখানে। এবার 2 নম্বর প্রশ্ন, একটি যন্ত্রের বর্তমান মূল্য দেওয়া আছে 2p টাকা, এবং প্রতি বছর যন্ত্রটির মূল্য 2r% হ্রাস পায়, 2n বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। সমহার বৃদ্ধির অঙ্ক আছে, তো তোমরা এই অঙ্কটা এভাবে করে নিতে পারবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে 2 এর 2 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এখানে 2 কি বলে যে 2n বছর পর, 2n বছর পর যন্ত্রটির মূল্য কত হবে, সেটা হবে এইভাবে। দেখো বর্তমান মূল্য তো 2p বলেছে, 2p ইন্টু 1 মাইনাস, এখানে মাইনাস দিব যেহেতু হ্রাস বলেছে, বৃদ্ধি বলে এখানে প্লাস হতো, আর 2r%, তাহলে এখানে 2r/100 হবে। আর এখানে হবে সময়টা পাওয়ারে, সময় বলতে 2n বছর। এই যে দেখো এটাই হবে কিন্তু আমাদের মূল্য, এই যেটা বলেছিল না যে এভাবে বর্তমান মূল্য 2p টাকা, এবং প্রতি বছর যেহেতু 2r% হ্রাস পায় যন্ত্রটির মূল্য, তাহলে 2n বছর পর যন্ত্রটির মূল্য হবে এই টাকাটা, এত টাকা হবে। ওকে, সমহার বৃদ্ধির অঙ্ক এটা। চলো কাটাকাটি করো, এটা তোমরা 2 পাচ্ছে 10, তাহলে দেখো অ্যান্সারটা এভাবে রয়ে যাবে, 2p ইন্টু 1 মাইনাস এটা r/50 পাওয়ারে 2n, এত টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে আসবো আমরা পরের প্রশ্ন, আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। বলছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলির সমানুপাতে হয়। এখানে কিন্তু অনুরূপ হবে, এখানে তো আমাদের জায়গা নাই, আমি কোথায় লিখবো, আমি এখানে তোমাদের লিখে দিই 2 এর 3 এর প্রশ্নটা। তা তোমরা এখানে শূন্যস্থানে বসাবা অনুরূপ, এই যে অনুরূপ বাহুগুলির সমানুপাতে হয়। ওকে, চলো আবার 4 এর প্রশ্নটা। আচ্ছা, 4 এর প্রশ্নটা দেখো, এখানে আমাদের যেটা বলেছে পেজ নিয়ে নিই।
আমাদের এখানে যে আছে 10 45 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু 10 75 ডিগ্রি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো দেখো অ্যান্সারে কিন্তু √3 আছে, তার জন্য তোমাদের বলে রাখি এই যে 75 ডিগ্রি জায়গায় কিন্তু 45 ডিগ্রি হবে। যদি এটা 45 ডিগ্রি হয় তখনই কিন্তু √3 আসবে অ্যান্সারটা। তা আমি তোমাদের দুইভাবে করে দেখাই। যদি এভাবেই থাকে 75 ডিগ্রি তাহলে কিভাবে হবে দেখো অ্যান্সারটা। দেখো 10 45 ডিগ্রি মান তো 1, আর 10 45 ডিগ্রি মান আবার 1, আর 10 60 ডিগ্রি হচ্ছে √3, আর রয়ে গেল আমাদের 10 কত 75 ডিগ্রি, তাই তো? দেখো তাহলে এটা তো আমাদের √3, আর 10 75 ডিগ্রিকে দেখো আমি লিখবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ 10 75 ডিগ্রির মধ্যে আমাদের জানা নাই, একে ভেঙে নিলাম। দেখো যদি 75 ডিগ্রি অনুসারে যদি করো অঙ্কটাতে তাহলে কিন্তু এভাবে আসবে, আমাদের অ্যান্সারটা আলাদা আসবে। আর 75 ডিগ্রিকে যদি 45 ডিগ্রি করো সম্ভবত এখানে মিস্টেক হতে পারে, এটা 45 ডিগ্রি হবে কিন্তু লিখে দিয়েছে 75 ডিগ্রি। তো যাই হোক, যদি 75 ডিগ্রি থাকে তাহলে তোমাদের বলে রাখি এভাবে তোমরা ভাঙবা। আর যদি অঙ্কটা ভুল করে দেয় কোনো কারণে, তোমরা অঙ্কটা এভাবে করে যাবা, যেটুকু করো না কেন তোমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবা। তো দেখো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এর একটা সূত্র আছে, যাকে এটা সূত্রটা তোমরা ক্লাস 10-এ দেখতে পাবা না, ক্লাস 11-এ তোমরা দেখতে পাবা। 10a প্লাস b এর সূত্র ক্লাস 11-এ যখন উঠবা। হ্যাঁ, তো দেখো এই 10a প্লাস b এর সূত্র ক্লাস 11-এ যে আছে সেই সূত্রটা এইভাবে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। ঠিক আছে, তোমরা যখন ক্লাস 11-এ উঠবা তখন এরকম সূত্র দেখতে পাবা, ত্রিগোণমিতিক যে পার্টগুলো আছে সেখানে দেখতে পাবা। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে নিই এখানে। তাহলে এটা হবে 10 45 ডিগ্রি, এটা এ এটা বি ধরে 10 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 45 ডিগ্রি আর 10 30 ডিগ্রি। ওকে, তাহলে এবার 10 45 মান আমরা 1 জানি, 10 30 ডিগ্রি 1/√3, মানগুলো বসিয়ে দিই। 1 মাইনাস 10 45 ডিগ্রি 1 আর 10 30 ডিগ্রি 1/√3। তাহলে এখানে দেখো এটা আমাদের √3, এটা হচ্ছে আমাদের √3 প্লাস এটা 1, আর এটা আমাদের একইভাবে এখানে ভগ্নাংশে যোগবিয়োগ √3, তাহলে 1 মাইনাস সরি এটা আমাদের √3 হবে, এটা আমাদের √3 মাইনাস এটা 1 আসবে। ওকে, এভাবে আসবে ভগ্নাংশে যোগবিয়োগটা, যে হরে √3, এই যে হরে √3 কেটে দাও, তাহলে আমাদের √3 ইন্টু তারপরে √3 প্লাস 1, এটা √3 মাইনাস 1। ওকে, দেখো 10 75 ডিগ্রি ধরে কিন্তু এভাবে অঙ্কটা চলে আসছে। তো যাই হোক, তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি কত দূর যাই। আচ্ছা, এটাকে আমরা হর করণীয় নিরসন যদি করি, এই যে দেখো, এই যে দেখো, তাহলে এখানে দেখো আমাদের এটা গুণ করে নাও, এটা 3 প্লাস 3 √3 প্লাস 1 যে করণীর গুণ, আর এখানে এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। দেখো তারপরে 4 2 √3, আর এখানে 3 মাইনাস 1। আচ্ছা, উপর থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 প্লাস √3, আর এটাতে বিয়োগ করে 2 পাবা, 2 2 কেটে দাও। তাহলে দেখো আমাদের এই যে আমাদের এই যে দেখো, তাহলে এইভাবে আমি রেখে দিলাম। তাহলে এইভাবে যেটা আমাদের আছে দেওয়া এই প্রশ্ন যেভাবে ছিল 10 75 ডিগ্রি, সেই অনুসারে কিন্তু আমাদের অ্যান্সারটা এইভাবে দাঁড়াচ্ছে। আর যে অ্যান্সারটা যে √3 আছে, তার √3 পেতে গেলে তোমাদের কিন্তু দেখো এটা কিন্তু 45 ডিগ্রি হতে হবে, আর যে 45 ডিগ্রি হয়তো 1 হয়ে যাবে, এটা 1 1, আর এটা আমাদের 10 60 ডিগ্রি √3, তখন কিন্তু √3 পাবা। যাই হোক, ঠিক আছে, প্রশ্নে যদি এভাবে থাকে তোমরা এভাবেই করে নিবা। আর তোমরা যদি বলো যে স্যার প্রশ্নতে 75 ডিগ্রি আছে, আর মতো এটা তো আমরা জানি না, ক্লাস 11-এর সূত্র, তোমরা যদি এটাকে নাও জানো, এভাবে যদি অঙ্কটা টুকে রেখে দাও না, এইটুকুটা জাস্ট প্রথম লাইনটা, তো তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, কারণ যেটা আসবে সেটাই আমাদের। এবার এবং প্রশ্ন যদি ভুল থাকে কোনো কারণে, তো তোমরা খালি জাস্ট টাচ করবো অঙ্কতে,
তোমরা ফুল নাম্বার পাবা। এই জন্য প্রশ্ন ভুল থাকলে তোমাদের সমস্যা নাই, আরও তোমাদের ভালো, ঠিক আছে। যত প্রশ্ন ভুল থাকবে তোমাদের এমনিতে তোমরা ফুল নাম্বারই পাবা। কিন্তু হ্যাঁ, টাচ করতে হবে অঙ্কটা। প্রশ্ন ভুল আছে বলে তুমি টাচ করবা না, নাম্বার কিন্তু পাবা না। অঙ্কটা টাচ করবা, যা কিছু করো না কেন তুমি নাম্বার পেয়ে যাবা প্রশ্ন ভুল থাকলে। ঠিক আছে, চলো আমরা 5 প্রশ্ন চলে আসি। 5 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলছে এক এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমময়। দেখো ছবিটা এখানে তোমাদের বোঝাই, তাই এরকম হবে আমাদের। দেখো আমাদের এটা করাবো 2-এর 5 নাম্বারটা। এইভাবে আমাদের পেন্সিল আছে, একটি পেন্সিলটা যে তৈরি করছি আমি, দেখো পেন্সিল কীভাবে হয়। এই অংশটা আমাদের চঙ্গাকৃতি হবে, আর এইভাবে এই যে দেখো উপরের অংশটা আমাদের কি, এটা শঙ্কু আকৃতি দাঁড়াচ্ছে না, তাই এটা নিচের অংশটা এই যে চঙ্গাকৃতি, মানে সরি এটা হ্যাঁ চঙ্গাকৃতি এটা, আর এটা হচ্ছে শঙ্কু আকৃতি। তা দেখো এই যে শঙ্কু ও চং, দেখো শঙ্কু ও চং সমবায় গঠিত পেন্সিলটা। তাহলে এখানে কিন্তু কি বসাবা, শূন্যস্থানে তোমরা শূন্যস্থানে বসিয়ে দিবা চং বসাবা, এই অংশটা। ওকে, এটা কিন্তু আমাদের শূন্যস্থানে বসবে চং। আমরা 6 নম্বর প্রশ্ন চলে আসবো। 6 নম্বর প্রশ্নটা বলেছে এই যে x1 x2 x3 এদের গড় x বার বলে দিয়েছে, তাহলে ax1 ax2 এভাবে আছে যে axn এদের গড় কত। আচ্ছা এখানে যেহেতু এদের গড় বলে দিয়েছে, গড় কি জিনিসটা দেখো, এদেরকে যোগ করবা, এই যে কত দূর আছে। আচ্ছা এখানে কিন্তু আমাদের শেষে কিন্তু x n হবে, কত দূর গেছে ডট ডট করে চলতে চলতে শেষে আছে x n, তাহলে x2 দিব না xn, x1 x2 কত দূর গেছে xn, তাহলে xn মানে কতগুলো আছে 1 থেকে n অবধি আছে এখানে রাশি। এই যে এখানে n আছে না, এখানে কিন্তু xnটা দিতে ভুলে গেছি, এখানে xn হবে। তাহলে এখানে গড় বের করছি, এদের যোগ করবো, আর কতগুলি আছে 1 থেকে n মানে nটি রাশি আছে, তাহলে n দিয়ে ভাগ করতে হবে। এই যে গড়টা, এই গড়টা কিন্তু বলে দিয়েছে x বার। ওকে, আচ্ছা একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আমরা কিন্তু করাচ্ছি 2-এর 6 নম্বরটা, একটু বসিয়ে দিলাম এখানে। এবার আমাদের যাদের গড় বের করতে বলেছে এই রাশিগুলোর গড়, তাই তো, এদেরকে যোগ করি আমরা, ax1 প্লাস ax2, আমি দুটোই নিলাম, বেশি নিলাম না, আর axn, আর নিচে আচ্ছা গড় কতগুলো আছে রাশি 1 থেকে n অবধি আছে, মানে nটি রাশি আছে। এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে x1 x2 xn আর নিচে n। এই যে দেখো এবার এর মানটা বের করে রাখলাম x বার, এই যে দেখো, তাহলে এখানে আমি x বার বসিয়ে দেবো, কোথা থেকে এটা 1 থেকে পাই। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে, যে রাশিগুলির গড় বের করতে বলেছিল, আমরা কত পেলাম, এখানে লিখে দিচ্ছি আমি x বার পেলাম। এবার চলে আসবো আমরা 3-এর প্রশ্নগুলো। তাহলে এখানে দেখো আমাদের 3-এর যে প্রশ্নগুলো বলেছে কি বলছে দেখো তো, 3-এর 1 নম্বরটা, রাম 500 টাকা 9 মাসের জন্য এবং রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশের অনুপাত 5:6 হবে। আচ্ছা তাদের লভ্যাংশ অনুপাত আমরা বের করব, যে কত বের হয়, যদি এটা বের হয় তো সত্য, না হলে মিথ্যা। আচ্ছা তার এখানে দেখো তাদের প্রথমে মূলধন দেখো এভাবেই দেওয়া আছে 9 মাস 5 মাস, তাহলে 1 মাস হিসাবে তাদের যে মূলধনটা যেটা যে বের করতে চায়, তাহলে এভাবে সহজে তোমরা বের করতে পারবে। দেখো এই যে রামের 500 টাকা 9 মাস খাটে, তাহলে 500 টাকাকে 9 দিয়ে গুণ করো, ইজ টু অনুপাত করে দিলাম। আর রহিমের 600 টাকা আছে, কত মাস খাটে 5 মাস খাটে, তার 5 দিয়ে গুণ করে দিবা। এই যে তাদের মূলধনের অনুপাত, ওকে 1 মাস হিসাবে। তার এই যে মূলধনের অনুপাতটা আমি 1 মাস হিসাবে বের করেছি, মানে একই সময়, তার একই সময়ের ক্ষেত্রে যেটা মূলধনের অনুপাত হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত। ওকে, এখানে কিন্তু এটাই আমাদের কি লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, এই জিনিসটা তোমাদের জানতে হবে। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই হয় লভ্যাংশের অনুপাত। তাই এই অনুপাতটা বের করে দেখবো কত বের হচ্ছে। এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা 3 দিয়ে দেখো, 3 দিয়ে 6, 3 3 9, 5 আর 5 মিলছে, এটা 5 5 কেটে যাবে, অনুপাতে একই জিনিস কেটে যায়। আমাদের রয়ে গেল দেখো 3:2 রয়ে গেল, অনুপাতটা কিন্তু এটা আসলো লভ্যাংশ অনুপাতটা, বলে যেখানে 5:6, এটা তো আসলো না। তা তোমরা অ্যান্সারটা কি লিখবা, তাহলে অ্যান্সার তোমরা লিখবা মিথ্যা লিখবা। পরীক্ষা কিন্তু এভাবে তোমাদের করে দেখাতে হবে।
এভাবে করে তোমরা অ্যান্সার এভাবে লিখে দিবা, নাম্বার পেয়ে যাবা। চলে আসবো আমরা 3-এর 2 নম্বর প্রশ্নটা। 3-এর 2 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে y ভেরিয়েস 1/x হলে y/x এটা কি অশূন্য ধ্রুবক হবে? চল এখানে দেখাই 3-এর 2-এরটা। এখানে ভেদ আছে তো y ভেরিয়েস 1/x, আগে ভেদ তুলে দিই আমরা, তারপর চেক করব এটা কি আসছে। ভেদ দেখো, ভেদ যদি তুলে দাও না, আচ্ছা অতএব দিলাম, অতএব y সমান সমান, ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, আর নিচে x ছিল, xটা নিচে দিয়ে দিলাম। পাশে তোমরা উল্লেখ করে দিবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কে এর কথাটা বলে দিবা। এবার দেখো এখানে যদি আমি দেখাই কেটা কিন্তু ধ্রুবক, এখানে বর্গগুণ করে এটা xy সমান সমান কিন্তু কি পাচ্ছ কে, এই কেটাকে তোমরা ধ্রুবক বলতে পারবা, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এই অনুসারে এই ভেদ থেকে আমরা xy সমান সমান ধ্রুবক পাচ্ছি, কিন্তু বলেছে এখানে y/x অশূন্য ধ্রুবক বলেছে, তাহলে y/x অশূন্য ধ্রুবক আসছে না, xy অশূন্য ধ্রুবক আসছে। তার জন্য তোমরা এখানে কি লিখবা, মিথ্যা লিখে দিবা। এভাবে করে দেখিয়ে এখানে মিথ্যা লিখে দাও, আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে আসবে 3-এর প্রশ্ন। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটির বাহুগুলির অনুপাত কেটা হবে? দেখো দেখাবো, একটু ভালো প্রশ্ন আছে। আমরা পেজ নিয়ে নিচ্ছি, পেজ নিয়ে নিলাম। চলে আসবো 3-এর, এটা কত নম্বর প্রশ্ন দেখাবো, 3 নম্বর প্রশ্ন দেখাবো। আচ্ছা, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত যখন বলে দিয়েছে, দেখো 1:2, যে 1:1:2 কোণগুলির অনুপাত। তাহলে কোণগুলির অনুপাত থেকে প্রথম কোণটাকে x ধরলাম, তারপরটাকে x ধরলাম 1 থেকে, পরেরটাকে 2x ধরে নিলাম। দেখো এইভাবে কোণগুলি ধরে নিলাম। এবার ত্রিভুজের কোণ আছে 3টি কোণ, তাহলে 3টি কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি। তো এখান থেকে তোমরা x এর মানটা পাবা, এটা হয়ে যাবে 4x, 180 ডিগ্রি কাটাকাটি করো। তাহলে এখানে 4×4 = 16, 2 20, 4 5 20। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। আচ্ছা x পেয়ে গেলাম 45 ডিগ্রি। দেখো তাহলে কোণগুলি আমাদের লক্ষ্য করো তো কি কি আসবে, x বলতে একটা 45 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, এবার 2x বলতে কিন্তু 45 ডিগ্রির ডবল, যেটা হবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইভাবে কোণগুলি পেলাম। তাহলে এবার এই কোণ অনুসারে ত্রিভুজটা কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না? এই যে কোণগুলি নিয়ে তোমরা তো বলতে পারবা ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। কোণ দেখে আমরা ত্রিভুজ বলতে পারবো, যে এই যে 3টি কোণ যেভাবে থাকে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই ত্রিভুজটা আমাদের পাওয়া যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো কোণ সমান বলে এই দুটো বাহু সমান হবে। আচ্ছা, তাহলে এই সমকোণী যে ত্রিভুজটা আছে এই বাহুগুলো কি পাওয়া যাবে? দেখো এই বাহুগুলিকে আমরা ধরে নিলাম যে 1 বলতে আমরা ধরে নিলাম এটা a, আবার 1 আছে তো এটা a, এই দুটো বাহু সমান হবে। আর এটা হচ্ছে √2, মানে এটা হবে √2a ধরে নিলাম। এই যে অনুপাত থেকে কিন্তু ধরে নেওয়া যাবে, তাই তো? তা চল আমরা একটু চেক করব, এটা অতিভুজ আছে, এটা ভূমি আর লম্ব, এটা যে সমকোণী ত্রিভুজের বাহু হয়, তাহলে আমরা যেটা যদি সত্য হয় কথাটা, তাহলে আমরা চেক করি। তো আমাদের চেক মানে কি, অতিভুজ স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস ভূমি লম্ব স্কোয়ার, উভয় দিকে সমান আসলে তাহলে আমাদের এটা সত্য হয়ে যাবে, আর সমান যদি না আসে তাহলে মিথ্যা হয়ে যাবে। ওকে, চল সরল করো, এটা আমাদের কত হবে, এটা 2 হবে, স্কোয়ার জন্য রুটটা উঠে যায়, আর এটা a স্কোয়ার, হ্যাঁ √2 স্কোয়ার 2 আর a স্কোয়ার, এখানে 2a স্কোয়ার। দেখো উভয় দিকে কিন্তু সমান চলে এসেছে। তাহলে আমাদের যে বলেছিল, হ্যাঁ এই যে এই যে ত্রিভুজের কথা বলেছিল এখানে, সেই ত্রিভুজের বাহুগুলির অনুপাত কিন্তু এটা হবে। আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু সত্য দাঁড়িয়ে গেল, তা আমাদের অ্যান্সার সত্য। খুব একটা ভালো প্রশ্ন ছিল। পরে 4 নম্বর প্রশ্ন, দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি যদি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হ্রাস পায়, কমে যাবে? দেখো তোমাদের আমি দেখাচ্ছি ছবি এঁকে। 3-এর 4 নম্বরটা দেখো, এভাবে আমাদের AB একটি পোস্ট আছে। প্রথমে সূর্যের উন্নতি কোণটা ছিল 30 ডিগ্রি, তারপরে বলছে সূর্যের উন্নতি কোণটা বেড়ে যাচ্ছে, বেড়ে কত, বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছে। এই যে এটা আমরা C, এটা আমরা D নাম দিলাম।
তাহলে সূর্যের উন্নতি কোণটা এখান থেকে বেড়ে এখানে হয়ে গেছে। দেখো যখন ছিল সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন কিন্তু পোস্টের এই যে এবি যে পোস্টটা আছে, এই ছায়া দৈর্ঘ্য তখন ছিল বিসি ছিল। আর যখন উন্নতি কোণটা বেড়ে গেল, বড় হয়ে গেল, এখানে চলে আসলো, তখন কিন্তু এই এবি পোস্টের ছায়া দৈর্ঘ্য কিন্তু বিডি। তাহলে কি হয়েছে? তাহলে সূর্যের উন্নতি কোণ বাড়লে পোস্টের ছায়া দৈর্ঘ্য বিসি থেকে বিডি হয়ে গেছে। মানে এখানে বিসিটা বড় আছে, বিডিটা ছোট আছে। তাহলে পোস্টের ছায়া দৈর্ঘ্য কিন্তু দেখো কি হয়েছে, কমে যাচ্ছে আগের চেয়ে। তাহলে উন্নতি কোণ বাড়লে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কমবে। কি বলছে কথাটা? এই যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে। ইয়াস, হ্রাস পেয়েছে, কমে গেছে। তাহলে এখানে কথাটা সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা হবে সত্য। পরের প্রশ্ন চলে আসবো 5 নম্বর প্রশ্ন। এবার আমাদের 5-এর প্রশ্নটা কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুর উচ্চতা, এটা কি হবে শঙ্কুর উচ্চতা? আচ্ছা, তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল বলেছে আর শঙ্কুর আয়তন দেওয়া আছে, ভি দেওয়া আছে। তা দেখো তো আমরা অঙ্কটা কিভাবে করব। শঙ্কুর উচ্চতা এখানে দেখাতে বলেছে। তো দেখো এখানে যে অঙ্কটা হবে, এটা করবো আমরা 3-এর 5-এর প্রশ্নটা। শঙ্কুর আয়তন ভি বলেছে। আর শঙ্কুর আয়তন ভি বলতে দেখো, শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার। আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। এটা আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে বলেছে আবার শঙ্কুর ভূমি ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা এ বলেছে। শঙ্কুর ভূমিটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওকে, এই দেখো আমি তোমাদের একটা শঙ্কুর ছবি এঁকে ভালো করে একটু বুঝিয়ে দিই। দেখো শঙ্কুর যে ভূমিটা এইভাবে বৃত্তাকার তৈরি হবে, আর এইভাবে শঙ্কু বোরের যে টপুরটা দেখতে পাচ্ছ, সেই বোরের টপুর যেটা হচ্ছে ব্যাস। তাহলে যে ভূমিটা কিন্তু বৃত্তাকার, আর এই বৃত্তের ক্ষেত্রে বলে হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে ভূমির ব্যাসার্ধ আরও হবে। ওকে, আর শঙ্কুর আয়তনটা, এই যে পুরো যে জায়গাটা আছে শঙ্কুর মধ্যে, তার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখান থেকে আমাদের মানটা, শঙ্কুর উচ্চতা মানে এইচ এর মানটা দেখাতে হবে। চলো দেখো তো, আমি এইচ এর মানটা দেখাবো তোমাদের। 1/3 দেখো পাই আর স্কোয়ার, এই মানটা কিন্তু আমরা পেলাম এ। তাহলে পাই আর স্কোয়ার যদি এ হয়, এখানে এ বসিয়ে দিতে পারবো। দেখো এ বসিয়ে দিলাম, এটা এইচ। এখন আমরা দেখো যদি বর্গমূল করে নিই, তাহলে এ এইচ এটা হবে 3v। তাহলে এইচ এর উচ্চতা বলেছে, এখানে এইচ এর মানটা বের করবো। তাহলে দেখো আমরা এইচ এর মানটা 3v/a পেয়ে যাচ্ছি। এই শঙ্কুর উচ্চতা এখানে বলেছিল 3v/a একক, দেখো আমাদের সেটাই চলে এসেছে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা কি পেয়ে গেলাম, অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম। তো আমরা সত্য লিখে দেবো অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন। দেখো 6-এর প্রশ্নটা, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যমা কি 18 হবে। দেখো মধ্যমা 18 পাওয়ার জন্য আগে কি করো, সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজাও। দেখো প্রথমে আছে ছোটকে 3, 3-এর পর ছোট 5, 5-এর পর কে ছোট আছে 14, 14-এর পর কে ছোট আছে 18, 18-এর পর 20। এইভাবে সংখ্যাটাকে সাজাবা। তারপর মধ্যমা বের করার নিয়ম। দেখো কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা, এদিকে 2জন বাদ দাও, 2জন বাদ দাও, মধ্যে কে থাকলো 14। মধ্যমা হবে 14, কিন্তু দিয়েছে 18। তাহলে 18 আছে বলে তোমরা অ্যান্সারটা সত্য বলবা না, মিথ্যা বলবা। অ্যান্সার মিথ্যা এটা। ওকে, আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। তো 4-এর 1 নম্বর প্রশ্নটা বলছে, দেখো কোনো মূলধনের 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত চেয়েছে। তা আমরা 2 বছরের সরল সুদ বের করবো আর চক্রবৃদ্ধি সুদ বের করবো, আর তাদের অনুপাতটা বের করে দেখিয়ে দেবো। পেজ নিয়ে নিলাম 4-এর 1 নম্বরটা। তো সরল সুদ যেটা, দেখো 2 বছরের ক্ষেত্রে সরল সুদ বের করছি, আই সমান PTR/100। তো এখানে পুরো মূলধন বলেছে, আসলটা দেওয়া নাই। তাহলে আসলটা আমরা ধরে নেবো এক্স ধরে নিচ্ছি। এই যে আসল যেটা পি বলি, এই আসলটাকে আমরা এক্স টাকা ধরে নিলাম। এবার সরল সুদের সূত্র PTR/100, এক্স ইন্টু টি সময় 2 বছর, আর সুদের হার হচ্ছে 5%। 5% বলতে 5/100, এই হচ্ছে সরল সুদ। আচ্ছা এটাই থাক আমাদের। এবার চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র
দেখো এই পি ইন্টু 1+r/100 হোল টু পাওয়ার n, এটা সমূল চক্রবৃদ্ধি, আর সেখান থেকে আমি আসলটা বাদ দিব, এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই হয়ে গেল চক্রবৃদ্ধি সুদের সূত্র। পি আসল যেটা x1 + r হচ্ছে 5 100, আর সময়টা কিন্তু 2 বছর, আর এটা এক্স। সরলটা করি, এক্স কমন নিয়ে নিলাম, এটা কাটাকাটি করো, এটা 20 পেয়ে যাচ্ছ। এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে এটা 20, এটা 20 + 1, আর এদিকে স্কোয়ার। আচ্ছা এক্সট্রা এখন থাক, এখন কমন নিচ্ছে না, এবার এক্সট্রা কমন নিয়ে নেবো। যাও, এটা আমাদের 21 এই যে আমাদের 21/20 তার হোল স্কোয়ার -1, ঠিক আছে। এখন আমি এক্সট্রা কমন নিলাম। এবার এটা সরল করো, 21-এর বর্গ তোমরা 441 পাবা, আর 20-র বর্গ 400 পাবা, -1। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, 441, এটা 400 পেয়ে যাবা। তাহলে এটা দেখো, এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে কত পাবা, এটা 41 পাবা, আর এটা হয়ে যাবে 400। তাহলে এভাবে দাঁড়িয়ে গেল চক্রবর্তী সুদ এটা। এবার অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাত বলতে চক্রবর্তী সুদ আগে কে আছে, আগে সরল সুদ। তা সরল সুদ আমরা পেয়েছি x গুণিত 2 গুণিত 5/100 সরল সুদ ইজ টু, আর চক্রবর্তী সুদ পেলাম x গুণিত 41/400। 400কে আমি 4 × 100 লিখে দিলাম। ওকে, এবার আমরা সরল করব। তো এক্স কেটে দাও, আর এখানে 100 কেটে দাও, এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে আমাদের এদিকে রয়ে গেল দেখো 10, আর এখানে 41/4। পূর্ণ সংখ্যা করতে গেলে 4 দিয়ে গুণ করো, এখানেও আছে 41/4, 4 দিয়ে গুণ করবো, তাই তো। এটা আমাদের দাঁড়িয়ে যাবে 40, আর এটা 4 কেটে গিয়ে এটা হয়ে যাবে 41। এই তো আমাদের দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে অনুপাতটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলছে, একটি অংশীদারি ব্যবসায় এ বি সি মূলধনের অনুপাত 1/6 1/5, এটা 1/4 হবে, এটা ফুটেরই, এটা 4 দিবা। এত বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে, সি এর লাভটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো অঙ্কটা সহজভাবে করে নিতে পারবো। 4-এর এটা করাবো 2 নম্বর। আচ্ছা, আমরা A:B:C এদের মূলধনের অনুপাত যেটা বলেছে 1/6 1/5 1/4, এটা ঠিক আছে, এটা 4 আছে। আচ্ছা, অনুপাতকে পূর্ণ সংখ্যায় করো। তাহলে পূর্ণ সংখ্যায় করার যে নিয়ম, এই যে হরটি আছে না, তাহলে হরটি লসাগু করবা, এদের লসাগু করবা 60 পাবা। তোমরা লসাগু করে দেখবা, 6 5 4 60। দেখো লসাগু মুখে মুখে তোমরা করতে পারবা কিভাবে। এমন কোন সংখ্যা আছে যে 6 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে? সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা কোন সংখ্যা আছে যে 3টা সংখ্যা দিয়ে ভাগ যাবে? সেটা যে একমাত্র 60। এটাকে লসাগু বলা হয়। আর লসাগু তো তোমরা জানো। তাহলে আমি 60 দিয়ে সবাইকে গুণ করব। 1/4 × 60। ওকে, এটা 10 পাবা, এটা 1, এটা 12, এটা 1 20 5, 10:12 এটা আমাদের 15। এই দেখো, তাহলে আমাদের এখান থেকে কার লাভ বের করতে বলেছে, সি এর। তখন সি হচ্ছে আমাদের 15। তাহলে যদি বলি সি এর লাভটা বের করতে বলেছে 15 আনুপাতিক যোগ, মানে 10 12 15 যোগ করে 37 পেয়ে যাবা। মোট লাভটা এখানে প্রশ্নে বলে দিয়েছিল 3700 টাকা। কাটাকাটি করো, 37কে 37 দুটো শূন্য, 15 আর 100 গুণ করে পেয়ে যাবা 1500 টাকা। এটাই আমাদের সি এর লাভ। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর। আচ্ছা, এটা সমান সমান, প্রত্যেকটি সমান সমান আছে, পি এর মান বের করতে বলেছে। তো এই যে অনুপাতগুলো দেওয়া আছে না, এদেরকে আমরা কে ধরে নিই, সবাইকে। চলো আমি কে ধরে নিব। 4-এর 3 নম্বর,
a/2 আছে, b/3, c/4, 2a - 3b প্লাস 4c, আর নিচে আছে p। কি ধরবো? কে ধরি। ওকে, কে ধরি। তাহলে দেখো করো, সবাই যদি কে হয় তাহলে আমরা a/2 সমান কে বলতে পারবো, প্রত্যেকের মান কে ধরে নিয়েছি। তো এখান থেকে a সমান 2k। একইভাবে কে পাবা, এখান থেকে b এর মানটা পাবা 3k, c/4 কে, c এর মানটা পাবা 4k। তারপরে দেখো এটা যেটা ছিল আমাদের বড়টা, 2a - 3b প্লাস 4c, p সমান কে ধরেছি। এক কাজ করে এখানে আমরা a b c এর মান বের করে রেখেছি না, তার বসিয়ে দিই এখানে। এর মানটা পেয়েছি 2k, বসাও। b এর মানটা 3k, 4 ইন্টু c এর মানটা 4k, p, আর এদিকে আমাদের কে আছে। দেখো এখানে কে কমন নিয়ে কে কেটে যাবে, মানে কে কে দেখতে পাচ্ছ, কে গুলো পরে কেটে গেল। তাহলে আমাদের দেখো এদিকে 4, এটা 9, এটা 4 4 16, নিচে পি, আর এখানে কেটে গেছে কিছু নাই তো 1। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এটা 16 আর 4 যোগ করি, 16 4 কিন্তু আমাদের 20 হয়ে যাবে, -9 পি, আর এটা আমাদের 1। তাহলে এখানে আমরা 20 থেকে 9 বিয়োগ করে এটা 11 পাবা, এটা 11/p, এদিকে 1। এখানে যদি বর্গমূল করে নাও তাহলে পি এর মানটা কিন্তু 11 পেয়ে যাচ্ছ। পি এর মান চেয়েছিল, অ্যান্সার 11। পরে 4 নম্বর প্রশ্ন বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যান্যকের অন্তর 9/20 যদি হয় সমীকরণটি লেখো। প্রকৃত ভগ্নাংশ, তাই তো? তো প্রকৃত যেটা ভগ্নাংশ আছে সেই প্রকৃত ভগ্নাংশটাকে যদি আমরা ধরে নিই, দেখো আমরা করাবো কত নম্বর, 4-এর 4। এই যে দেখো প্রকৃত ভগ্নাংশ আমরা ধরে নিচ্ছি, ধরি প্রকৃত, সরি এটা রিক্কার হবে, কয় রিক্কার, প্রকৃত, পয়রফলা কয় রিক্কার, তো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশটাকে তাকে আমি এক্স ধরে নিচ্ছি। এই যে প্রকৃত ভগ্নাংশ কত ধরলাম, এক্স। তাহলে এক্স এর অন্যান্যক, সেই ভগ্নাংশের অন্যান্য বলেছে, তা আমি বলবো এখানে এক্স এর, এই যে দেখো এখানে আমাদের বলেছে, কোথায় গেল অঙ্কটা, এই যে তার অন্যান্যক, এক্স এর অন্যান্যক, এই যে অন্যান্যক বানানটা দেখে নিব, বানানটা অন্যান্যক। তাহলে এক্স এর অন্যান্যক কাকে বলে, দেখো এক্স এর অন্যান্যক বলতে 1/x। এবার এদের অন্তর বলেছে, এই প্রকৃত ভগ্নাংশ আর তার অন্যান্যকের অন্তর। তাহলে এখানে এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x সমান কত বলেছে, এই যে অন্তরটা বলেছে সমান 9/20, এই যে 9/20। দেখো আমাদের কিন্তু সমীকরণটি লিখতে বলেছিল, সমীকরণটি কিন্তু লিখে ফেলেছি, আর কিছু করতে হবে না। দ্বিঘাত সমীকরণ সাজানোর কোনো প্রয়োজন নাই, এখানে বলে যে দ্বিঘাত সমীকরণ সাজাও, জাস্ট সমীকরণটি তৈরি করতে বলেছে, তোমরা এভাবেই রেখে দাও, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এরপরে আমরা চলে আসবো 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্নটা নেব 4-এর 5 নাম্বার। চলো প্রশ্নটা পড়া যাক কি বলছে। তাহলে এখানে আমাদের প্রশ্নটা দেখো, বলছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেমি, ওডি 8 সেমি এবং ওএ 5 সেমি, তার ওসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। এবিসিডি আয়তকার আছে চিত্র, চলো আমরা একটা আয়তক্ষেত্রের ছবি আঁকি। ভালো প্রশ্ন আছে, দেখো এই যে আমাদের একটি আয়তক্ষেত্র, নাম এ বি সি ডি। আচ্ছা, এখানে আমাদের এর অভ্যন্তরীণ মানে ভিতরে একটি বিন্দু আছে যেটা ও বিন্দু বলেছে। তো আমি এখানে একটি বিন্দু নিয়ে নিলাম, এই জায়গায় নিলাম। তাহলে এখানে এর নাম আমি ও দিয়ে দিলাম, ও বিন্দু। চলো এখানে আমাদের যেগুলো বলেছে বাহুগুলো দৈর্ঘ্য ও বি ও এ যোগ করো, ও বি ও ডি, এভাবে ও ডি
তারপরে এভাবে ও এ, তারপরে দেখো ও সি, এই যে ও সি, তাই তো? এখানে মানগুলো দেওয়া আছে, দেখো ও সিটা বের করতে বলেছে, এখানে ও সিটা কিন্তু বের হবে। বাকি ও এ দেওয়া আছে, প্রথমে ও বি দেখতে পাচ্ছি, ও বি কত 6, তারপর আছে ওডি, ওডি আছে 8, তারপর এখানে ওএ, ওএটা দেওয়া আছে আবার 5 সেমি, হ্যাঁ এরকম বাহুগুলির মান দেওয়া আছে। তাহলে এই চিত্র থেকে এই যে ওসিটা, তাই না, এটা ওসি দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো দেখো আমরা ওসি দৈর্ঘ্যটা আমরা বের করে নেব। প্রথমে আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এই যে ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা, এ বি আর সিডি এই দুজনেরই সমান্তরাল সরলরেখা আমরা পি কিউ সরলরেখা টানবো, একদম লম্বভাবে সোজা করে টানো এইভাবে। এই যে দেখো একদম লম্বা হবে যাকে বলে, মানে এটা পি কিউ সমান্তরাল, এ বি এর সঙ্গে পি কিউ সমান্তরাল। একইভাবে সিডির সঙ্গে সমান্তরাল হবে। এ বি মানে এখানে তোমাদের বলে দিই যে এ বি সমান্তরাল পি কিউ আছে, সমান্তরাল ডিসি আছে, এভাবে অঙ্কন করা গেছে। তাহলে লক্ষ্য করে এখানে এই যে এ বি কিউ পি কি আমাদের একটা আয়তক্ষেত্র, একইভাবে এইদিকে পি ডি সি কিউ এগুলো আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো এরা কিন্তু এই লম্ব হয়েছে আমাদের, এটা 90 ডিগ্রি হবে, এগুলো 90 ডিগ্রি কোণ, এই কোণগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি কোণ। সমকোণী ত্রিভুজ এগুলো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো লক্ষ্য করো আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিচ্ছি, কোনটা নিয়ে নেব? আমরা নিয়ে নিচ্ছি এই সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। তারপর চলো লিখি এখানে সমকোণী, সমকোণী ত্রিভুজ এওপি, এওপি এর এর আমি অতিভুজ দেখলে পরে দেখো অতিভুজ কিন্তু ওএ হবে, এটা 90 ডিগ্রি কোণ, সমকোণ এটা। তাহলে ওএ অতিভুজ, অতিভুজ স্কোয়ার, ভূমি লম্ব, এই যে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, এই যে ওপি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এটা পেয়ে গেলাম। আবার সমকোণী ত্রিভুজ আমি এখন নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, এটা। তাহলে এই সমকোণী ত্রিভুজটার নাম আমি বলবো সিও কিউ, সিও কিউ এর, তাহলে অতিভুজ ওসি, অতিভুজ, অতিভুজ স্কোয়ার সি কিউ ভূমি নিলাম, সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এই যে দেখো। তারপরে এখন আমরা কি করব, এখন এই দুটোকে যোগ করে নিচ্ছি আমি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ঠিক আছে, এই দুটোকে যোগ করলে যোগ করো এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ওকে, এই দুটো সমীকরণ যোগ করে এভাবে পেয়ে গেলাম। এবার এখানে দেখো, এখানে এই যে এপি আছে, দেখো আমাদের কি বললাম যে এ বি কিউ পি একটা আয়তক্ষেত্র, তাহলে এপির সঙ্গে বি কিউ সমান হবে, তাই তো, আয়তক্ষেত্র যেহেতু, তাহলে এপির জায়গায় বি কিউ বসাতে পারবো। তাহলে এপির জায়গায় আমরা বি কিউ লিখলাম, বি কিউ স্কোয়ার। আচ্ছা, ওপি, ওপি স্কোয়ার আমাদের থাক। এবার সি কিউ স্কোয়ার, সি কিউ দেখো, এই যে দেখো, তাহলে এদিকে আমাদের আয়তক্ষেত্র আছে, এই যেটা বললাম পি কিউ সি ডি, এরও একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে সি কিউ আর পি ডি সমান হবে, তাই তো। তাহলে সি কিউর জায়গায় আমরা পিডি লিখতে পারবো। তাহলে এখানে আমরা পিডি লিখে দিলাম, এই সি কিউর মানটা পিডি স্কোয়ার, আয়তক্ষেত্র বলে কিন্তু। আর ও কিউ স্কোয়ার থাক, এদেরকে একটু সাজাই আমরা। আচ্ছা, এখানে বি কিউ স্কোয়ার, এই যে বি কিউ ভূমি, একটা লম্ব ও কিউ, ও কিউটা এর পাশে রাখলাম, ভূমি লম্ব ও কিউ স্কোয়ার। আবার এই যে এই সমকোণ ত্রিভুজ দেখো, এই যে পিডি ভূমিটা পিডি স্কোয়ার এক জায়গায় রাখলাম, আর এখানে এই যে ওপি, ওপিটা আছে, তাহলে এর ওই জায়গায় আমি ওপি স্কোয়ারটা রাখলাম, ঠিক আছে, এর জায়গায় একে আর এটা এটা পাশাপাশি রাখলাম। এবার এখানে লক্ষ্য করো, দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওবি, ওবি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দেওয়া আছে এই ত্রিভুজ থেকে, তাই এখান থেকে অতিভুজ আমরা ওবি স্কোয়ার বসাতে পারবো। তাহলে এর মানটা আমরা লিখতে পারবো ওবি স্কোয়ার, মানে এই সমকোণী ত্রিভুজ থেকে এটা প্লাস, আর এটা দেখো এটা হবে এই সমকোণী ত্রিভুজ, মানে পিওডি ত্রিভুজ থেকে এটা। তাহলে এখানে দেখো অতিভুজ কিন্তু আমাদের ওডি, ওডি স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার আর ওপি স্কোয়ার, এই যে পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার তো আছে, তাহলে এখানে আমরা ওডি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এর মানটা লিখতে পারবো ওডি স্কোয়ার। এটা নিয়েছি সমকোণী
সমকোণী ত্রিভুজ প্রথমটা নিয়েছি বিও কিউ এবং কি এবং ত্রিভুজ, এই ত্রিভুজটা পিওডি থেকে, এই দুটো ত্রিভুজ থেকে কিন্তু আমরা নিয়েছি, পাশে বলে দিলাম। তা দেখো তো আমরা পেয়ে গেলাম, দেখো অতএব ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। দেখো এই সূত্রটা মনে রাখবা, যেটা আমি সূত্রটার প্রমাণ দেখিয়ে দিলাম তোমাদের। ওকে, তাহলে আমাদের এইভাবে প্রশ্ন বললে পরে তোমাদের কিন্তু এইভাবে একটা সূত্র তৈরি হয়ে যাবে। এবার আমরা দেখো মানটা আমরা পেয়ে যাব, এই যে ওসি স্কোয়ার, ওসির মান দরকার তো, দেখো এখানে আমরা ওসি স্কোয়ার আগে মানটা বের করি, ওবি স্কোয়ার ওডি স্কোয়ার, এটা মাইনাস ও স্কোয়ার হয়ে যাবে। চলো এবার দেখো ওবি ওডি ওএ মানগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই যে ওডি হচ্ছে আমাদের 8 স্কোয়ার, আর ওডি, হ্যাঁ এই যে সরি একটু ভুলে গেছি, ওডি কিন্তু আমাদের 6 আছে, সরি ওবি আছে প্রথমে, এখানে চলো কেটে দিলাম আমি এটাকে। ওবিটা 6 স্কোয়ার, আর ওডিটা 8 আছে, এটা 8 স্কোয়ার, আর ওএটা 5, প্রশ্ন আছে ছবিতে লিখেছি, ওএটা 5 স্কোয়ার, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 5 স্কোয়ার 25। ওকে, 36 আর 64 যোগ করবা 100 পাবা 25, আর 100 থেকে 25 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 75। তাহলে আমরা ওসি স্কোয়ার 75 পেলাম, তাহলে ওসি কত পাবো, √75। 75কে ভেঙে নাও, 75কে তোমরা ভাঙতে পারবা, দেখো এভাবে 5 5 3, 5 5 25, 25 3 75, একটা 5 বেরিয়ে আসবে আর 3 রয়ে যাবে। দেখো যে ওসি দৈর্ঘ্য পেয়ে গেলাম এত সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। এই যে দেখো সুন্দরভাবে তোমাদের গুছিয়ে করে দিয়েছি, পুরো জ্যামিতিক অঙ্ক, একদম সমস্যা হবে না। প্রদীপ স্যার আছে, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবো আমার কাছে। তোমরা শুধু প্রত্যেকটা ক্লাস মানে প্রথম থেকে সবগুলো ক্লাস মনোযোগ সহকারে দেখো, মাধ্যমিকের কোনো চিন্তা নাই। এবছর তোমাদের মাধ্যমিক 2026 অঙ্কের রেজাল্ট ভালো হতে চলেছে। অঙ্কে তোমাদের 100 তোমরা পাবা, ভালো করে তোমরা শেখো, সবাই 100 পাবা, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখতে হবে, এবং একবার ছাড়া তোমরা দুবার দেখো ক্লাসগুলো, 2বার 3বার যতবার দেখতে পারো, যত দেখবা ততই শিখবা। কারণ অঙ্ক আছে এখানে, যে একবার যে অঙ্ক শিখে নিলে তারপরে যা দেখবা না সেরকম কিন্তু হবে না, অঙ্ক ভুলে যাবা। এই জন্য তোমাদের যতদিন তোমাদের মাধ্যমিক পরীক্ষা কাছে না আসে, যতদিন তোমাদের দিনটা যে অঙ্ক পরীক্ষা কবে আছে সেই দিন আসার আগে তোমরা ক্লাসগুলো করতেই থাকো, বারে করো এবং বুঝো, ঠিক আছে। আর প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে, অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে তোমাদের। চলো আমরা পরের প্রশ্ন চলে আসবো, 5 নম্বর করালাম, 6 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। তো 6 প্রশ্নটা কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোণ এসিডি 25 ডিগ্রি এবং কোণ এবি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি হলে কোণ বিএডি এর মানটা বের করতে বলেছে। ছবিটা আঁকি, ছবি এঁকে তোমাদের আরো ভালো করে বোঝাই। 6 নম্বর 4/6 বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, একটা বৃত্তের ছবি এঁকে দিই। আর এখানে প্রথমে এবি ব্যাস বলেছে, তো এই যে আমাদের এবি ব্যাস, আর এবার এখানে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব, এইভাবে করে যোগ করো, এদিকে এইভাবে যোগ করে দাও, এবি এটা সি, একটা ডি নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে যে কোণগুলো বলেছে, এখানে এবি আর ডিসি সমান্তরাল, এই যে এবি আর ডিসি সমান্তরাল, আর কোণ আছে এসিডি 25 ডিগ্রি। দেখো এসিডি, তাহলে এসি যোগ করতে হচ্ছে না, দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে কিন্তু ছবি তৈরি হয়ে যাবে। এসিডি মানে এই কোণটা কত বলেছে, 25 ডিগ্রি বলে দিয়েছে। এটা তোমাদের বলে রাখি, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, এর একান্তর কোণ। এবি ডিসি সমান্তরাল এসি ভেদক, তাহলে এই দুটো কোণ একান্তর কোণ, বলে এই কোণটা আমাদের 25 ডিগ্রি হয়ে যাবে, বাস পেয়ে গেলাম এটা। আচ্ছা এই যে দেখো এসিবি কোণটা, এই কোণটা তোমরা 90 ডিগ্রি পাবা। অনেকবার বলেছি আমি, আবার বলি, যে এবি ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ এসিবি বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে আছে বৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু এবার এই কোণটা পেয়ে যাব, মানে এবিসি কোণটা পেয়ে যাব।
কোণ এ বি সি, ত্রিভুজে দুটি কোণ জানা আছে 180 ডিগ্রি থেকে, সেই দুটি কোণের যোগফল আমরা বাদ দিয়ে দেব। এটা যোগ করলে পেয়ে যাবা 115 ডিগ্রি। এবার বিয়োগ করবো, 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করো, এটা পেয়ে যাবা 65 ডিগ্রি। ওকে, আচ্ছা পরে দেখো, কিন্তু এবিসি এই কোণটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি, এটা আমাদের 65 ডিগ্রি। আচ্ছা এখন দেখো আমাদের তোমাদের যে প্রশ্ন আগে বলে দিই যে বিএডি মানে এই সম্পূর্ণ কোণটা চেয়েছে, তার জন্য আমাদের এদিকার কোণটাও দরকার। এদিকার কোণটা পেয়ে গেছি, এদিকার কোণটা পেয়ে গেলে আমরা বিএডি কোণটা পেয়ে যাব। তার আগে আমাদের এই কোণটা এখন বের করে নিতে পারবো, যেহেতু আমরা বি কোণ পেয়ে গেছি, তাই তো। তবে ধাপে ধাপে এগোতে হবে। এটা ছিল, এটা পেয়ে গেলাম, তারপরে এটা তৈরি করলাম, এটা থেকে এটা পেলাম, এটা থেকে আবার এটা আসবে। দেখো এটা কি করে আসবে, দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক বলতে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। একজন জানা আছে 65 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করে এটা পেয়ে যাবা। তা আমরা পাবো এডিসি কোণটা পাবো। এডিসি সমান সমান 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করে। তোমরা এগুলো কারণগুলো লিখতে পারো, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এগুলো কারণগুলো লিখবা তোমরা। যদি বিয়োগ করি আমরা, তাহলে এটা পেয়ে যাবো আমরা 115 ডিগ্রি। দেখো এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এবার আমাদের এই কোণটা মানে ডিএসি কোণটা পাবো, এটা আমাদের দরকার। এখন আমরা বের করে নিব কোণ ডিএসি কোণটা। ডিএসি কোণটা কি করে পাবো, এই যে এডিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজে দুটি কোণ জানা হয়ে গেল। 3 নম্বর কোণটা একই নিয়ম, 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি প্লাস আর 25 ডিগ্রির যোগফলটা বাদ দেবো। এদের যোগ করো, 115 আর 25 যোগ করলে পেয়ে যাবা 140 ডিগ্রি। বিয়োগ করে তোমরা পাবা 40 ডিগ্রি। তা দেখো ডিএসি যে কোণটা, এই কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার যে বিএডি বের করতে বলেছে, এখন আমরা কোণ বিএডি বের করে নিতে পারবো। দেখো এই যে 25 আর 40 যোগ করে নাও, মানে 40 ডিগ্রি আর 25 ডিগ্রি, এই দুটো কোণ, এদিকার কোণটা যোগ করি আমাদের বিএডি কোণটা। তা 40 আর 25 যদি আমরা যোগ করি, আমরা যোগ করে কত পেয়ে যাবো, 65 ডিগ্রি পেয়ে যাবো। এই দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ভালোই প্রশ্ন ছিল একদম। ওকে, পরে আমরা চলে আসবো কত নম্বর প্রশ্নে, আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্ন। কি বলছে 7 প্রশ্নটা, এবিসি ত্রিভুজের এবি বাহু দেওয়া আছে, এসি বাহু, বিসি বাহু দেওয়া আছে, ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তাই ত্রিভুজটির যে কোণ বিএসি কোণটা আছে, এই কোণের মানটা বের করতে বলেছি। দেখো আমি তোমাদের করে দেখাবো। আমরা করাবো এখন 4-এর 7 নম্বরটা। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের আগের ক্লাসে হয়েছে, আবার আমি অঙ্কটা তোমাদের করাবো। দেখো এই অঙ্কটা আমি বলেছিলাম এর আগের ক্লাসেও, যে এই যে ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে। আমি এটা আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, ধরো সমকোণী ত্রিভুজ ধরেই নাও, তার সমকোণী ত্রিভুজ যদি হয়, আমরা দেখো এই যে বড় বাহু এটা এটা বিএসি, আমি এটা এ নিলাম, এই কোণটা 90 ডিগ্রি হবে। মানে অ্যান্সারটা কিন্তু আগে থেকে বলে দেবো, বিএসি এই কোণটা আমাদের 90 ডিগ্রি পাওয়া যাবে, অ্যান্সারটা 90 ডিগ্রি পাওয়া। কি করে পাবো দেখো, কারণটা আমি বলছি এখানে। এটা আমি বিসি নাম দিয়ে দিলাম। তাহলে যে অতিভুজ বিসি বড় বাহু দেখতে পাচ্ছ, দেখো এখানে 2a - 1, 2√2a, 2a + 1, এই যে বড় বাহু এটাকে ধরে নিলাম, এই যে 2a + 1। তারপরে এটাকে ভূমি নিয়ে নিলাম 2a - 1, আর এটাকে লম্ব নিয়ে নিলাম, এই যে এটা। আচ্ছা এখানে বিসি এটা, আচ্ছা এখানে ভূমি, আচ্ছা এটা ভূমি বলতে আমাদের, আচ্ছা এসিটা হচ্ছে এটা। একটু নামগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে, তাই তো। আচ্ছা এটাকে আমি এসি আছে তো, তার এসি এই অনুসারে আমাদের এসিটা আছে 2a, আর এটা এবিটা আছে আমাদের 2a - 1, তাই তো। চলো এইভাবে করে দিলাম। তাহলে সমকোণী ত্রিভুজের যদি এরা বাহু হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো। এই শর্তটা স্যাটিসফাই করবে। চলো বাহুগুলো মান বসাই, দেখি উভয় দিকে কি সমান আসবে। বিসি 2a + 1 তার হোল স্কোয়ার, এসি 2√2a তার হোল স্কোয়ার, আর এবি হচ্ছে দেখো
যে 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার, 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা ভাঙাও, দেখো এটা যদি ভেঙে দাও না, এটা 4 ইন্টু এটা 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, আর এটা √2 এর স্কোয়ার, এটা 2 হয়ে যাবে, আর a স্কোয়ারটা বসে যাবে। এটা বসিয়ে দাও, এটা কিছু করো না, এভাবে রাখো। দেখে 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, সেটা আগে এটা লিখে আনবো, 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার। তারপর এটাকে সাজাচ্ছে, দেখো প্লাস আছে এটা 4 ডট 2a স্কোয়ার, এখানে একটা 1 এ নিলাম, মানে 4ab বানালাম। ওকে, এই দেখো 4ab। এ বলতে আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের সম্ভবত এই জায়গাটা যে এটা কিন্তু এর মধ্যেই আছে, এই রুট ওভারের মধ্যে আছে। এখানে এটা রুট ওভারের মধ্যে আছে, স্কোয়ারটা হবে না। ওকে, এই জায়গাটা আমাদের এখানে তাহলে শুধু কি হবে, শুধু আমাদের এখানে 2a হবে, আমাদের স্কোয়ার হবে না। তারপর সূত্রটা আমাদের মিলবে। দেখো এবার দেখো, এটা a এটা b, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab স্কোয়ার নেয়, এটা আমাদের কি 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। এই যে সূত্রটা, এই সূত্র প্রমাণটা আমি অনেকবার দেখিয়েছি। ওকে, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab হয়। দেখো উভয় দিকে সমান যখন চলে এসেছে, তাহলে এই তিনটি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ আছে, যার এই যে বিএসি কোণটা আমরা 90 ডিগ্রি পেয়েছি। তাহলে আমাদের যে বের করতে বলেছিল কোণ বিএসির কোণ বিএসির মান কত পেলাম, 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, এই কোণটাই সমকোণ। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8-এর প্রশ্নটা 4-এর 8 আমাদের কি বলেছে দেখো, আমাদের দেখো কোণটা কি বলে 63 ডিগ্রি 35 মিনিট। এই যে একটা ড্যাশ দেখতে পাচ্ছ, একটা ড্যাশ মিনিট বলে 35 মিনিট আর 15 সেকেন্ড, এই যে ডবল ড্যাশ সেকেন্ড তোমরা বলবা। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এইরকম কোণটি আছে, এরকম কোণের পরিমাপের কোণটির পুরো কোণের মান কত, পুরো কোণের মান বের করতে বলেছে। আচ্ছা দেখো, পুরো কোণ আমরা কি জানি, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলা হয়। তাহলে পুরো কোণের পুরো কোণ পেতে গেলে তোমরা সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবা, তখনই পুরো কোণ পেয়ে যাবা। মানে তোমাদের বলি যেরকম 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি। এখন যদি বলা হয় যে 50 ডিগ্রির পুরো কোণ কত, তো 50 ডিগ্রির পুরো কোণ 40 ডিগ্রি, কারণ 50 ডিগ্রির সঙ্গে 40 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি আছে। এবার 50 ডিগ্রি যে পুরো কোণটা যে 40 ডিগ্রি, সেটা তোমরা এইভাবে বের করতে পারো, 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করো। এই যে 50 ডিগ্রির পুরো কোণ চেয়েছে, তো 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দাও, দেখো 40 ডিগ্রি পেয়ে যাবো, 50 ডিগ্রি পুরো কোণটা চলে আসবে। তাহলে এই জন্য দেখো এই কোণে পুরো কোণ চেয়েছে, তাহলে এই যে কোণটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করব, তো আমরা দেখাবো 90 ডিগ্রি থেকে বিয়োগ দেখাবো, তাই তো। তাহলে এখানে দেখো এই যে 90 ডিগ্রি কোণটাকে আমরা এই যে ডিগ্রি মিনিট আর সেকেন্ড এই আকারে তৈরি করার চেষ্টা করব, তারপরে বিয়োগটা করার সুবিধা হবে আমাদের। চলো 90 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 89 ডিগ্রি 60 মিনিট। এই দেখো একটা ড্যাশ মিনিট, এবার সেকেন্ড দরকার, তাই দেখো। আচ্ছা তোমাদের এখানে একটু বলি যে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, এখানে 90 থেকে 1 ডিগ্রি কমালাম 89 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিকে আমরা 60 মিনিট নিয়ে নিয়েছি, মানে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি বা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে এটা করতে পারবো। এবার দেখো এখানে আমি 59 মিনিট নিলাম, তাহলে আমরা এখানে 1 মিনিট বাদ দিয়েছি, আমরা জানি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে এখানে আমরা 60 সেকেন্ড বলতে ডবল ড্যাশ নিয়ে নাও। এই যে দেখো, তাহলে এই যে আমাদের সরি ডিগ্রিটা এখানে ছুটে গেছে, এই যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, তার 90 ডিগ্রিটাকে এইভাবে আমরা আকারে তৈরি করলাম। এবার আমরা এখান থেকে এই কোণটা বিয়োগ দিয়ে দেবো পুরো কোণটা পাওয়ার জন্য, তাহলে বিয়োগ দেব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা আমরা বিয়োগ করব। চলো বিয়োগটা করে দেখাই। যদি বিয়োগ করো তো 5 কত হলো 10, এটা হবে 4, এটা হয়ে গেল আমাদের 5, 1 কত হলো 5, এটা হয়ে গেল আমাদের 3। এই যে দেখো এটা আমরা 3 সরি এটা ভুলে গেছি, 1 কত হলো 5, এটা 4 হবে, এটা আমাদের হয়ে যাবে কত, আর একটা ভুল করছি আমি, সরি বিয়োগটাই ভুল করে দিচ্ছি জায়গাটা। 5 কত হলো 10, তো 5 দিয়ে তো 4 কেন বসাচ্ছি আমি, তা চলো এখানে দেখাচ্ছি আমি। তাহলে এটা 5 কত হলো 10, 5 দিলে সেকেন্ড, আর এটা আমাদের কত আসবে,
এটা 5 হয়ে যাবে, একে কত দিলে 5, 4 দিলে এটা 45 মিনিট পাবা, সরি সেকেন্ড পাবা। 45 সেকেন্ড বিয়োগ করে আর এটা বিয়োগ করো, 5 কত দিলে 9, এটা হবে আমাদের 4, এটা মিনিটে আসবে। 5 কত দিলে 4, এটা এটা 3 কত দিলে 5, এটা 2, মানে 24 মিনিট পাবা বিয়োগ করে। তারপর এখানে বিয়োগটা করো, 3 কত দিলে 9, এটা হবে আমাদের 6, ডিগ্রিটা বসিয়ে দিই, আর 6 কত হলো 8, 2, মানে 26 ডিগ্রি। দেখো চলে এসেছে অ্যান্সারটা, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এই যে পুরোক্ষণ। হ্যাঁ, মানে এত এর যে পুরোক্ষণটা, পুরোক্ষণের মান হচ্ছে এটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে অ্যান্সারটা তোমরা লিখে দিবা। তোমরা একটু ভালো করে লিখবা পরীক্ষায়, তুমি লিখবে এভাবে যে পরিমাপের কোণটির পুরোক্ষণের মান এই যে এটা, এভাবে পূর্ণ বাক্যে লিখবা। চলো আমরা চলে আসবো পরের প্রশ্নে। পরে 311 পেজে চলে এসো। 311 পেজে এই যে আমরা 9 নম্বর প্রশ্নটা দেখে নেব। দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুটো থেকে আর এবং থিতার মানটা বের করতে হবে। চলো আমরা বের করে দেখাই। 4-9 প্রথম সমীকরণটা আছে আর cos থিতা 2√3, একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। তারপরে সমীকরণটা যদি দেখি, পরের সমীকরণটা আছে আর sin থিতা 2 আছে, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, এই দুটো সমীকরণকে আমরা ভাগ করে নিই। এখান থেকে আমাদের কিন্তু কার মানটা আর থিতার মানটা বের করতে হবে। আচ্ছা, এইরকম এই অঙ্কটি ধরো আগের ক্লাসে হয়েছে, করাই হয়েছে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমাদের রিপিট এসেছে, আবার কিন্তু অঙ্কটা করাচ্ছে। দেখো তাহলে আমরা করি 2/1, ঠিক আছে। তাহলে আগে 2টা লিখো, আর sin থিতা ভাগ বলি তো বাই আর cos থিতা, এটা হচ্ছে 2/2√3। এখানে আর কেটে যাবে, sin থিতা বাই cos থিতা, তোমরা জানো এটা tan থিতা সূত্র, 2 দিয়ে কাটো, এখানে 1/√3। আচ্ছা, এখানে 1/√3 মানটা tan 3 ডিগ্রির মান হয়, tan 3 ডিগ্রি বসালাম, tan ভ্যানিশ করে, দেখো থিতার মানটা কিন্তু পেয়ে গেলাম, কত থিতার মানটা 30 ডিগ্রি পেয়ে গেলাম, একটা কিন্তু মান পেয়ে গেছি। এবার আমাদের আর এর মানটা, এবার এই যে থিতার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে আর এর মানটা পেয়ে যাবো 2 রঙে। আমরা 2 থেকে বলে দিই, 2 থেকে আর sin থিতার জায়গায় 30 ডিগ্রি সমান 2, তাহলে আর sin 30 ডিগ্রির মানটা 1/2 থেকে 2, তাহলে এখান থেকে আর সমান সমান দেখো এটা বর্জ্য করুন, 2 দিয়ে 4 হয়ে যাবে। এই দেখো এটা আমাদের অ্যান্সার, এই যে একটা অ্যান্সার বক্স করে দিলাম, এই যে আমাদের অ্যান্সার এখানে বক্স করে দিলাম। ওকে, চলো আমরা চলে আসবো এরপরে 10 নম্বর প্রশ্নটা। চলে আসবো আমরা 10-এর প্রশ্নটা। চলো 10-এর 4-10 নম্বরটা প্রশ্নটা পড়া যাক কি বলছে। চলো এখানে একটু ভালো করে দেখাই, তোমাদের দেখা যাচ্ছে না। দেখো বলছে এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক আর r একক হলে আমাদের যেখানে আছে 1/h² প্লাস 1/r², এর মানটা বের করতে বলেছে। একদম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা ভালো অঙ্ক। চলো একদম অঙ্কটা ভালো করে তোমাদের বুঝতে হবে এবং করতে হবে। চলো তোমাদের দেখো, এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি জানো? 1/3 পাই r²h, যেখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলিয়ে দিয়েছে আর h উচ্চতা বলিয়ে দিয়েছে, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার এটা বলেছে কার সঙ্গে সমান বলেছে, দেখো তো পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এদের সংখ্যমান মানে সমান বলে দিয়েছে। তোমাদের এখানে আমি একটু শঙ্কুর ছবিটা এঁকে দেখাই, ছোট করে আঁকি। এই যে শঙ্কুর ছবি, এটা ভূমির ব্যাস, এটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, আমি এখানে নিয়ে নিব ও এ বি, ভূমির ব্যাসার্ধ আর, লম্ব উচ্চতা h, তির্যক উচ্চতা l, যেটা তির্যক উচ্চতা। আর এখানে এটা সমকোণী ত্রিভুজ এ ও বিটা, তার এখানে অতিভুজ l, ভূমি লম্ব, তাহলে এটা তোমরা পেয়ে যাবে l² সমান r² প্লাস h²। l আর h এর মধ্যে সম্পর্কটা, এটা আমাদের কাজে লাগবে এখানে। দেখো তো আমরা করবো কি, একটু সরলটা করি। এখানে পাই কেটে দিলাম, এখানে আর আছে, এখানে r², এখানে একটা আর রয়ে যাবে, তাহলে এখানে 1/3 ইন্টু আর এইচ
আর এখানে এখানে কিন্তু আমাদের এল এল রয়ে যাবে। আচ্ছা আমরা কাজ করি, আমরা বর্গ করে নিই। ওকে, যদি বর্গটা করি তাহলে এটা 1/9 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের আর স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে যাবে, এটা হবে আমাদের এল স্কোয়ার। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে 1/9 ইন্টু আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে এল স্কোয়ার মানটা দেখো, এই যে আমরা বের করে রেখেছি, চলো এখানে পুট করে দিই আমরা। এল স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই যে শঙ্কু থেকে তৈরি করেছি আমরা। এবার আমরা করব কি, দেখো আমরা এদিকে 1/9টা রেখে দিলাম, আর আর স্কোয়ার এইচ স্কোয়ারকে আমরা নিচে নামিয়ে দিলাম। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই, এই যে আমাদের আর স্কোয়ার আর এইচ স্কোয়ার, এটা আমরা নিচে নামাতে পারবো, এটা করা যায়। আচ্ছা আমরা এক কাজ করি, 1/9 থাক, এটা আমরা পার্ট করে নিই। আমরা করবো এদিকে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এভাবে পৃথক পৃথক করতে পারবা। এটা বা এটা প্লাস এটা বা এটা, ভগ্নাংশ যোগ বিয়োগ করলে এটাই ফিরে আসবে। দেখো 1/9, দেখো এখানে যদি কাটাকাটি করো আর স্কোয়ার স্কোয়ার কাটবে, এখানে এইচ স্কোয়ার কাটবে, এটা তোমার পেয়ে যাবে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। দেখো আমাদের কিন্তু যে প্রমাণটা বলেছিল, প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে। দেখো প্রমাণটা না, আমাদের মানটা যে বের করতে বলেছিল, তাহলে আগে আমি এটা লিখি 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, এই মানটা বের করতে বলেছিল। দেখো 1/9 মানটা পেয়ে গেছি, 1/9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো অঙ্ক, একদম দেখো তোমাদের সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি, কোনো সমস্যা হবে না। যদিও কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কোনো অঙ্ক কম বুঝেছো বা বুঝতে পারোনি, তোমরা কিন্তু কমেন্টে জানাবা, কমেন্টে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করবা কোন অঙ্কটা তোমরা কম বুঝতে পারছো। তাহলে তোমাদের কমেন্টে আসা সব অঙ্কগুলো নিয়ে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের ভালো করে আরো বোঝাতে হবে। পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের। ওকে, চলো আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্নে। কি বলছে 11 নম্বর প্রশ্নটা, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। চলো এখানে ঘনকের কথা বলেছে, ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমরা ধরে নিব, আমরা করাবো এটা 4/11 নম্বরটা। তাহলে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমাদের এ হয়ে যায়, তাহলে ঘনকের সমগ্র তল বলেছে এখানে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 × a²। ওকে, আচ্ছা এবার আমাদের 50% বৃদ্ধি করবে ধারের দৈর্ঘ্য, মানে ধার ছিল এ আর বাড়াবে এ এর 50%, 50/100, এটা আমাদের দেখো 2 পাবা, 50 দিয়ে 100, তাহলে এ প্লাস এটা a/2, ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, এটা 3a/2 পাবা। তাহলে এখন কিন্তু ধারের দৈর্ঘ্যটা এটা দাঁড়িয়ে গেল। এটা যদি ঘনকের ধারের দৈর্ঘ্য হয়, তাহলে এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে 6 × ধারের দৈর্ঘ্যের স্কোয়ার, 6 × এটা পেয়ে যাবা, দেখো এটা 9a² বাই এটা 4 পাবা। আচ্ছা তাহলে আমরা এটাকে দেখো, এটাকে যদি আমরা সরল, এটা যদি কাটাকাটি করো, এটা 2 চলে আসবে, এটা 3 চলে আসবে, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এদিকে 9 × 3 = 27, এটা 27a² 2। দেখো এভাবে দাঁড়ালো এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা, তাহলে কিন্তু আগের চেয়ে কিন্তু বেড়ে গেছে, এটা বেশি আছে আগের চেয়ে। তাহলে কতটা বাড়লো, দেখো বাড়লো, যেটা বড় আছে সেটা আগে লিখো, আর যেটা আগে ছিল সেটা বিয়োগ করো, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেলো। তোমরা লিখবা কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, হ্যাঁ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই যে এটা দেখবা, এটা যদি লসাগু করো 27a², এটা 12a², আর এটা তোমরা পেয়ে যাবা 27 থেকে 12 যদি বিয়োগ করি, এটা আমাদের 5a², এটা আমাদের 1 মানে 15a² হবে, তাই তো। দিয়ে এটা 27 আছে, দিয়ে করতে হলে 7 5 দিলে, আর এটা 1 হ্যাঁ 15a², মানে 15 আর 12 যোগ করে 27 পাবো। যাই হোক, আর নিচে কিন্তু 2 আছে আবার, তাই এটা বিয়োগ করলে এটা পেয়ে যাবো। তাহলে এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, দেখো শতকরা ক্ষেত্রফল মানে তোমরা লিখবা যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, তবে যেটা বৃদ্ধি পেল সেটা উপরে লিখো, আর নিচে বসাবা কি থেকে ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে, এটা থেকে, তাহলে এটা তোমরা লিখবা নিচে, এই যে যেটা ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সেটা উপরে, আর নিচে লিখবা যেই থেকে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, আগে এটা ছিল এটা নিচে লিখবা,
আর 100 দিয়ে গুণ করবা। এই যে দেখো এটা কি বলা হয়, শতকরা বৃদ্ধি। চলো এখানে সরলটা করো। আচ্ছা সরলটা এখানে আমি এভাবে দেখাচ্ছি, দেখো এই যে 15a² বাই 2, এটা উল্টে যাবে, এটা 1/6a² হয়ে যাবে, আর এখানে 100টা গুণ। এবার এখানে a² কাটাও, এটা 2 50, এটা এটা 50 পেয়ে যাবা, এটা 2 দিয়ে কাটার করি, 2 3 6, আর এটা হয়ে গেল, সরি এটা ভুল করলাম, 3 দিয়ে কাটাকাটি যাবে, আর 3 2 6, আর 3 5 15, তাই তো, এই যে 3 2 6, 3 5 15। আচ্ছা 2 50 কাটাকাটি করে এটা তোমরা পেয়ে যাবে 25। তাহলে আমাদের এখানে 5 আর 25 রইল, মানে 5 × 25, আর 5 25 গুণ করে তোমরা পেয়ে যাবে 125, 25 5 125%। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। যদি ঘনকের ধারের দৈর্ঘ্য 50% যদি বাড়ানো হয়, বৃদ্ধি করা হয়, তার ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো এরপরে 12 নম্বর প্রশ্নটা। চলো আমাদের দেখো ইউআই দেওয়া আছে, হ্যাঁ এটা আমাদের এগুলো সামেশনগুলো এখানে দেওয়া নাই, আগের ক্লাসে ছিল, এগুলো সামেশন হবে, সামেশন এফআই ইউআই, সামেশন এফআই। এই অঙ্কটা আমাদের 2বার ছাড়া 3বার অনেকবার করা হয়ে গেছে, আবার দিয়েছে। চলো আমি দেখিয়ে দিই আবার তোমাদের, একই অঙ্ক বারবার রিপিট আসছে। অঙ্ক সহজ আছে, দেখো এক্স বারের যেটা সূত্র, এক্স বার তোমাদের জানতে হবে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এই যে সূত্রটা। এখানে এ বলতে তোমাদের বলেছিলাম যে এই যে 25টা আছে না, এটাই আমাদের এ, সামেশন এফআই, এটা সামেশন আছে, সামেশনটা এখানে ছুটে গেছে, সামেশন তোমরা দিয়ে দিবা। সামেশন এফআই ইউআই এটা আমাদের 20, আর এটা হচ্ছে সামেশন এফআই, এটা সামেশন চিহ্ন হবে, যাকে যোগ আকার বলা হয়। আর সামেশন এফআইটা 100 আছে, আর এইচটা দেখো যেটা যে ইউআই এখানে নিচে যেটা 10 আছে, এটা কিন্তু আমাদের এইচ। তো সরল করো, এখানে 0 0 কাটাও, 2 5 10, 5 দিয়ে 10, 25 + 2, 25 + 2 তোমরা যোগ করে পেয়ে যাবা 27। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো হয়ে গেছে আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, যে আমাদের 1 থেকে 4 অবধি যে ক্লাসের যে অঙ্কগুলো ছিল, আজকের ক্লাসে পার্ট 1 ক্লাস, তোমাদের এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাসটার, তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। তার পরবর্তী ক্লাসটা যে পার্ট 2 ক্লাস, এই ক্লাসের পার্ট 2 ক্লাস তোমাদের আসবে পরবর্তীতে, তোমরা পেয়ে যাবা। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো, ওকে। এবং যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে তোমরা সবাই ভালো থেকো।